আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। মেট্রো রেলে সহিংসতাকারীদের বিচার জনগণকেই করতে হবে বললেন প্রধানমন্ত্রী। সব দাবি পূরণের পরও কেন কোটা আন্দোলন প্রত্যাহার হচ্ছে না প্রশ্ন। কারফিউ শিথিল করে অফিস আদালত খোলার দ্বিতীয় দিনের রাজধানীতে তীব্র যানজট, ভীতিকর পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিকতায় ফেরার প্রত্যাশায় নগরবাসী। বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানিয়ে সবাইকে সংযুক্ত থাকতে যুক্তরাষ্ট্রের আহ্বান, শান্তিপূর্ণ বিক্ষোভে সমর্থন থাকলেও সহিংসতায় নয় মন্তব্য। জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ মারা গেছেন, যুক্তরাষ্ট্রের হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। এবং সাপ নিয়ে আতঙ্ক থাকলেও বিষ নেই, দেশের 85% সাপের আতঙ্কিত হয়ে নির্বিচারে হত্যায় পরিবেশের মারাত্মক হুমকির আশঙ্কা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখন যাচ্ছি বিস্তারিত। মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশন পরিদর্শন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের সম্পদ মেট্রো রেলে যারা সহিংসতা চালিয়েছে তাদের বিচার জনগণকেই করতে হবে। কোটা আন্দোলনকারীদের সব দাবি পূরণ করার পরও কেন তারা আন্দোলন প্রত্যাহার করছে না সে প্রশ্নও রাখেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখরের রিপোর্ট। নগরবাসীর যাতায়াত ব্যবস্থায় আশীর্বাদ হয়ে এসেছিল যে স্বপ্নের মেট্রো রেল, সন্ত্রাসীদের হিংস্র থাবায় তা যেন এক ধ্বংসস্তূপ। মেট্রো রেলের প্রবেশপথ থেকে শুরু করে টিকিট কাউন্টার, কাচের জানালা, গন্তব্য ও সময়সূচির মনিটর, কম্পিউটার, ট্রেন যাতায়াত ব্যবস্থাপনা, সিসিটিভি, বলা যায় স্টেশনের এমন কোনো জায়গা নেই যেখানে ভাঙচুর চালিয়ে লুটপাট করা হয়নি। সকালে মিরপুর 10 নম্বর স্টেশনের ক্ষয়ক্ষতি পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘুরে দেখেন স্টেশনের বিভিন্ন এলাকা, যা এখনও সেদিনের ধ্বংসযজ্ঞের সাক্ষী হয়ে আছে। মেট্রো রেল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। নগরবাসীর যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা, মেট্রোতে এমন সহিংসতায় প্রধানমন্ত্রী যে তীব্র কষ্ট পেয়েছেন তা ফুটে উঠেছিল তার বক্তব্যে। ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশে মানুষেরা করতে পারে। এই মেট্রো রেলে কি আমি চড়বো? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চড়বে? না সাধারণ জনগণ চলবে? সেটা আমার প্রশ্ন। এর উপকারিতা কারা পাচ্ছেন? এদেশের মানুষ, আপনারা সাধারণ জনগণ পাচ্ছে। তাহলে এর উপর এত ক্ষোভ কেন? ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে, আবার কর্মস্থলে পৌঁছানো, আবার ফেরত আসা, দীর্ঘ সময় লাগবে। আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম, তা আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি। এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে, এর বিচার তাদের করতে হবে। সব দাবি পূরণ হওয়ার পরও কেন এখনও আন্দোলন চলছে সে প্রশ্ন রাখেন সরকার প্রধান। যে দাবি তারা করেছিল, সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে, তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। প্রথমে 1 দফা কোটা সংস্কার করতে হবে, ওই 1 দফা পরে আসলে 4 দফা, তারপর আসলো 6 দফা, তারপর আসলো 8 দফা, তারপর আবার 4 দফা, আবার ওই 4 দফাও হবে না, আরও 8 দফা। এইভাবে এমন একটা পরিবেশ সৃষ্টি, আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ, মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া। ব্যাপক ধ্বংসযজ্ঞে ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের মিরপুর স্টেশন পুরোপুরি চালু হতে কত সময় লাগবে তা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। মিরপুর 10-এর এই মেট্রো রেল স্টেশনের এমন কোনো জায়গা নেই যেখানে সহিংসতার ছাপ নেই। হয়তো এটা ঠিক হতে 1 বছর লাগবে, কিন্তু এই মেট্রো রেল জুড়ে যে সহিংসতা চালানো হয়েছে তার ছাপ হয়তো রয়ে যাবে বছরের পর বছর। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, মিরপুর স্টেশন, ঢাকা।
7 ঘন্টা কারফিউ শিথিল করে অফিস আদালত খোলার দ্বিতীয় দিনে রাজধানীর সড়কগুলোতে যান চলাচল বেড়েছে। মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় কোথাও কোথাও তীব্র হয়েছে যানজট। তবে দোকানপাট ও বিপণী বিতানগুলোতে নেই ক্রেতাদের ভিড়। দ্রুতই ভীতিকর পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক জনজীবনে ফিরবে রাজধানী, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। লালা নওশিনের রিপোর্ট। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত 7 ঘন্টা কারফিউ শিথিলের সময়ে রাজধানীর বিভিন্ন সড়কে আজও বেড়েছে যান চলাচল। মেট্রো রেল ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় সড়কগুলোতে যানজট বেড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এখন মেট্রো রেল যেহেতু বন্ধ, তার কারণে তো যাতায়াতের একটু অসুবিধা হইতেছে, যানজটে প্রবলেম হয় অনেক। মেট্রো আর কি বন্ধ থাকার কারণে যানজটে বেশি পড়তে হচ্ছে। গতকাল থেকে সীমিত পরিসরে দূরপাল্লার যান চলাচল শুরু হওয়ায় বাস টার্মিনালগুলোতে আসছেন কারফিউর কারণে ঢাকায় আটকে পড়া যাত্রীরা। 17 তারিখ থেকে আমাদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, তখনই আমি আমার কাজিনের বাসায় চলে গিয়েছিলাম। তারপর তো কারফিউ। ঢাকাতে আটকা পড়ে গেছিলাম, বাড়িতে যাইতাছি। 11 দিন হয়ে গেছে, রবিবার আসছিলাম। কারফিউর আগে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু দেশের এই অবস্থায় তো যাওয়া সম্ভব ছিল না। তবে স্বাভাবিক সময়ের তুলনায় আন্তঃজেলা পরিবহনগুলোতে যাত্রীর চাপ অনেক কম। আমাদের 17 তারিখ থেকে বাস বন্ধ ছিল, 24 তারিখ থেকে গাড়ি চালু হয়েছে। তো যাত্রী মাত্রীও নাই রোডে ঘাটে, হালকা পাতলা। এই যে কালকে আসছি, আজকে যাইতেছি, 2 দিনে আপ ডাউন। কালকে ব্যারিকেড, গাড়ি যাইতে পারি নাই। কারফিউ শিথিলের সময় দোকানপাট খুললেও ক্রেতাদের উপস্থিতি একেবারেই কম। কাস্টমার আসতেছে না, কাস্টমার এত ঝামেলার ভিতরে কেউ কি আর নিজের জীবনের রিস্ক নিয়ে আসবে? 11টায় দোকান খোলা হয়েছিল, 5টা অবধি খোলা ছিল। কাস্টমার একেবারে নেই বললেই চলে। কারফিউ শিথিল দেখে সেজন্য বের হয়েছি টুকিটাকি কেনার জন্য। ক্ষতি কাটিয়ে উঠে দ্রুতই স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশা রাজধানীবাসীর। লালা নওশিন, চ্যানেল আই, ঢাকা। কক্সবাজারে নাশকতা প্রতিরোধে 201 সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আত্মপ্রকাশ নিয়ে সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের হুইপ ও কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল বলেন, জেলার সরকারি ও মানুষের সম্পদ রক্ষা করেছে সাধারণ ছাত্র জনতা। সাধারণ ছাত্র সমাজ এগিয়ে না এলে কক্সবাজার জেলার গুরুত্বপূর্ণ সব স্থাপনা নষ্ট করত নাশকতাকারীরা। বীর মুক্তিযোদ্ধা ও কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আফসারকে আহ্বায়ক ও কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরীকে সদস্য সচিব করে 201 সদস্যের নাশকতা প্রতিরোধে আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ পরিবেশের জন্য সবাইকে সংযত আচরণের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকে যুক্তরাষ্ট্র সমর্থন করলেও সব ধরনের সহিংসতার নিন্দা জানায়। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিক এবং ঢাকায় মার্কিন দূতাবাসের সব কর্মী ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র তৎপর রয়েছে বলে জানান তিনি। We want the people of Bangladesh to be able to exercise their fundamental freedoms the same way we want people all over the world to be able to exercise their fundamental freedoms. So we continue to urge both protesters, private citizens, and the government to refrain from violence. সম্প্রতি দেশ জুড়ে ছড়িয়ে পড়ে চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার সাপের আতঙ্ক। অপতথ্য ও গুজবে বিভিন্ন স্থানে রাসেল ভাইপার সাপ মনে করে আতঙ্কে সব ধরনের সাপ পিটিয়ে মারা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের 85% বেশি সাপেরই বিষ নেই। এমন পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য হারানোর পাশাপাশি জীববৈচিত্র্য ও খাদ্য উৎপাদন প্রক্রিয়া মারাত্মক হুমকিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার সাপ ও প্রতিবেশ নিয়ে দেখুন আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। বাস্তুতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ সাপ। ক্ষতিকর পোকামাকড় এবং ইঁদুর খেয়ে প্রকৃতি ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাপকে বলা হয় কৃষকের বন্ধু। সাম্প্রতিক সময়ে রাসেলস ভাইপার আতঙ্ক আর অপপ্রচারে দেশজুড়ে নির্বিচারে নিধন করা হচ্ছে বিভিন্ন প্রজাতির সাপ, যার মধ্যে রয়েছে অজগর, ঘরগিন্নি, শঙ্খিনী, হেলে সাপ ও মৃদু বিষধর নোনাবোরা, দারাজ, ঢোড়া সাপ, গুইসাপ এবং পাতিফণি মনসা, নিরীহ সাপ ও অন্যান্য সরীসৃপ, যার বেশিরভাগই নির্বিষ। অথচ এরাই রাসেলস ভাইপার সাপ খেয়ে পরিবেশের ভারসাম্য আনে।
কিন্তু অজ্ঞতা ও গুজবের প্রভাবে মেরে ফেলা হয়েছে এসব উপকারী সাপ। সাপ কীটপতঙ্গ নিয়ন্ত্রণের একটি প্রাকৃতিক রূপ। সাপ যেমন অন্য প্রাণী খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তেমনি সাপও অন্য প্রাণীর খাদ্য হয়ে বজায় রাখে বাস্তুতন্ত্রের ভারসাম্য। রাসেলস ভাইপার আগ্রাসী সাপও নয়, তাই হত্যা না করে দরকার সার্বিক সচেতনতা। প্রতিবেশের সাপের ভূমিকা অন্য কেউ পূরণ করতে পারে না। ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সাপ এবং অন্যান্য প্রাণী পরিবেশের ইতিবাচক যে ভূমিকা রাখে সেই সম্পর্কে জানার বিকল্প নেই। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার সাপ ও প্রতিবেশ নিয়ে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। বহুমুখী উপকারিতার বিবেচনায় ছড়িয়ে পড়ছে ছাদ কৃষি। ভবন নির্মাণকারীরা অনুধাবন করছেন প্রয়োজনে ভূমি ব্যবহার করে অবকাঠামো নির্মাণ হলেও কৃষি ও সবুজের অস্তিত্ব ধরে রাখতে ছাদ কৃষি চর্চা করা খুব জরুরি। শাইখ সিরাজের ছাদ কৃষি রিপোর্টে বিস্তারিত। 10 তলা ভবনের উপরে মাত্র 2500 বর্গফুট আয়তন। এই অল্প পরিসরকেও সবুজের প্রাধান্যে সুন্দর অভিজাত নকশায় ছাদ কৃষি করেছেন ঢাকার শাহজাহানপুরের বাসিন্দা হোসনে আরা স্বপ্না। কি আম এগুলো? এটা মিয়াজাকি, এটা হাড়িভাঙা। আমের কালেকশন তো আপনার অনেক। আপনার মৌসুমে যে আম হয় সেটা আপনার হয়ে যায় না কিনতে হয়? না, কিনি, লাস্টে কিনি। ও উপরটাতে ড্রাগন লাগিয়েছেন না? জি। জামরুল তো ধরেছে ভালোই। জামরুল কাজ ভরা ছিল, অনেক মিষ্টি। সবজি টবজি একেবারেই করেন না? না না, করি। এখানে অনেক ছিল, চাল কুমড়া, মিষ্টি কুমড়ার গাছ, ওটা আবার উঠাচ্ছি ওগুলো। লেবু কিনতে হয়? লেবু না। দুবেলা নিয়মিত ছাদে আসেন এই উদ্যোক্তা। লক্ষ্য শুধু ফল ফসল প্রাপ্তি নয়, পেতে চান মানসিক প্রশান্তিও। আমার একাকিত্ব কি, নিঃসঙ্গতা কি, এগুলি কিছু ধারে কাছে বাসে না, একদম না। ছাদ নিয়েই থাকি। সতেজ ও নিরাপদ খাদ্যের এই উদ্যোগটি উপভোগ করেন পরিবারের অন্য সদস্যরাও। বাজারে করলা কোন সময় খেতে পারি না, শাকসবজি এখানে যখন করলা খাই, এখানকার ছাদের করলা খেতে পারি, প্রাকৃতিক, তেমন তিতা লাগে না। আর তো আদার্স আছে, ফল খাচ্ছি, শাকসবজি, কয়েকদিন মাছ চাষ করছে, মাছ খেলাম। এখন তো বাতাস নেই, যখন বাতাস হয় এখানে বসে থাকা যায় না, এত সুন্দর। তুমি কি খাও? ফল খাও এখান থেকে? গাছের প্রতি ভালোবাসা থেকেই পরিকল্পিতভাবে এই ছাদ কৃষি নির্মাণ করেছেন হোসনে আরা স্বপ্না। শুধু সেখানেই তিনি ক্ষান্ত হননি, এখান থেকে পারিবারিক শাকসবজি, ফলমূল এবং একটা আত্মতৃপ্তির চাহিদার যোগান আসছে। এটি এলাকার অন্যান্য বাসিন্দার জন্য হতে পারে অনুপ্রেরণার একটি ক্ষেত্র। ঢাকার শাহজাহানপুরের হোসনে আরা স্বপ্নার ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:20 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। জনপ্রিয় ব্যান্ড তারকা ও সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি হাসপাতালে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল 6:50 লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 63 বছর। বাংলা ব্যান্ড সঙ্গীতে এই উজ্জ্বল নক্ষত্রের মৃত্যুতে সঙ্গীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। মনে পড়ে সে কোন জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ, যিনি 80 ও 90 দশকের জনপ্রিয় ব্যান্ড মাইলসের বেস গিটারিস্ট এবং প্রধান গায়ক ছিলেন। ব্যান্ডের বাইরে তিনি এককভাবে গান গেয়েও সঙ্গীত ক্যারিয়ারে সুনাম অর্জন করেছিলেন। শাফিন আহমেদের গাওয়া তুমুল জনপ্রিয় গানের মধ্যে ধিকি ধিকি আগুন জ্বলে, আজ জন্মদিন তোমার, চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা অন্তরে, ফিরিয়ে দাও আমারই প্রেমের মতো দর্শকপ্রিয় আরও অনেক গান তার ঝুলিতে রয়েছে। ব্যান্ড সঙ্গীতের এই জাদুঘর শাফিন আহমেদ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল 6:50 যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। গত 20 জুলাই ভার্জিনিয়ার একটি কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাফিন আহমেদ। কনসার্টের আগে অসুস্থ হয়ে পড়লে শো বাতিল করা হয়। সেদিনই তাকে ভর্তি করা হয় হাসপাতালে। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিংবদন্তির কণ্ঠশিল্পী ফিরোজা বেগম ও সঙ্গীতজ্ঞ কমল দাশগুপ্তের ছোট সন্তান শাফিন আহমেদের জন্ম 1961 সালের 14 ফেব্রুয়ারি।
পারিবারিক পরিমণ্ডলে গানের পরিবেশের মধ্যেই বড় হন শাফিন আহমেদ। শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুল সঙ্গীত। বড় ভাই হামিন আহমেদ সহ যুক্তরাজ্যে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সঙ্গীতের সংস্পর্শে এসে ব্যান্ড সঙ্গীত শুরু করেন। দেশে ফিরে গড়ে তোলেন মাইলস, যা দেশের শীর্ষ ব্যান্ডের মধ্যে এখনও জনপ্রিয়। ব্যক্তিগত জীবনে শাফিন আহমেদ স্ত্রী ও 3 সন্তান রেখে গেছেন। চ্যানেল আইয়ের সঙ্গে জনপ্রিয় সঙ্গীত শিল্পীর ছিল নিবিড় সম্পর্ক। চ্যানেল আইয়ে সঙ্গীতের ভিন্ন ধারার আয়োজন দ্য পিয়ানো লাউঞ্জে গান পরিবেশন করেন তিনি। জনপ্রিয় তারকাকথন অনুষ্ঠানেও অতিথি হয়েছেন বহুবার। শাফিন আহমেদ দেশের ব্যান্ড সঙ্গীত প্রেমীদের মাঝে আজীবন বেঁচে থাকবেন তার গানের মধ্য দিয়ে। জাকিয়া আক্তার, চ্যানেল আই। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। বিশিষ্ট সাংবাদিক, নারী অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ ও সংগঠক, লেখক, রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য বেবি মওদুদের 10ম মৃত্যুবার্ষিকী আজ। তিনি কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট এমিরেটাস ছিলেন। নারী আন্দোলনের এই অন্যতম পথিকৃৎ বাংলাদেশের শীর্ষস্থানীয় অনেক দৈনিক পত্রিকায় সাংবাদিকতা করেছেন। শিশু কিশোরদের নিয়ে লেখালেখি করেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি প্রগতিশীল রাজনীতিতে যুক্ত হন। বেবি মওদুদ 9ম জাতীয় সংসদে ঠাকুরগাঁও আসন থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হন। মরণোত্তর রোকেয়া পদক পেয়েছেন বেবি মওদুদ। মৃত্যুবার্ষিকীতে তার স্মরণে অনুষ্ঠান সম্প্রচার করেছে চ্যানেল আই। বেবি মওদুদকে নিয়ে স্মৃতিচারণ করেন প্রখ্যাত আলোকচিত্র সাংবাদিক পাভেল রহমান। রোকেয়ার যেরকম ছায়া আমরা দেখতে পাই সুফিয়া খালাম্মার কাছে, খালাম্মার তারই উত্তরসূরি আসলে একেবারেই বেবি আপাকেও আমি পেয়েছি। এবং আমাদের যে বেবি আপার যে কাজের স্টাইলটা বা স্ক্রিনে আমরা তাদের দুজনের ছবি দেখতে পাচ্ছি এখন। হ্যাঁ, তো এটা কাছে খুবই, আমার কাছে আমি খুবই সৌভাগ্যবান যে এরকম মহিষী নারীদের সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি। যাচ্ছি জয় ব্যানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। চলমান পরিস্থিতি নিয়ে রাজশাহী মহানগর ও পবা উপজেলার ব্যবসায়ী, জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময় সভা করেছেন সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। সভায় রাজশাহী 2 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী 3 পবা মোহনপুর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামাল ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু সহ অন্যরাও উপস্থিত ছিলেন। এবারে নিটল টাটার কৃষি সংবাদ। চলমান পরিস্থিতিতে কৃষি পণ্য পরিবহনে বিপাকে পড়েছেন বিভিন্ন অঞ্চলের কৃষক ও ব্যবসায়ী। ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে উৎপাদিত ফসল না পৌঁছানোয় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। খাদ্যশস্য পরিবহন এবং সার, বীজ ও কীটনাশক সরবরাহে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে রংপুর থেকে মেরিনা লাভলির রিপোর্ট। রংপুর বিভাগে কৃষকের মাঠ ভরে গেছে কাকরোল, বরবটি, লাউ, পটল, বেগুন সহ নানা শাকসবজিতে। ফসলের উৎপাদন ভালো হলেও কৃষক মাঠ থেকে সবজি উত্তোলন করে বিক্রি করতে পারছেন না। পরিবহন মালিকদের মাঝে আতঙ্ক থাকায় অনেকেই মালামাল পরিবহন থেকে বিরত থাকছেন। কাঁচামালের গাড়ি যায়, ফিরে আসার সময় গাড়িটা আর আসতে পারতেছে না। এখন এই জন্য গাড়ির ভাড়াটা বেশি। ট্রাক প্রতি 5,000 বাড়তি, যেতাম 18,000, এখন দেই মনে করে 23,000, 24,000। কাকরুল বিক্রি করলাম ওখানে 40 টাকা কেজি, বেগুন বিক্রি করছি 60 টাকা কেজি। কৃষক বলছেন বেড়েছে সার, বীজ, কীটনাশকের দাম, আর এই কারণে উৎপাদন খরচ বৃদ্ধি সহ পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তি নিয়ে শঙ্কিত তারা। সার সময় মতন যদি পাই, দামটা যদি সামাজিক থাকে তাহলে আল্লাহ দেয় ভালো হয়। যে পটাশ না হলে ক্ষেত ধান লাগা যায় না, 280 টাকা পর্যন্ত পাল্লা বিক্রি হইতেছে। আর রবি শস্য আছে যা বিক্রি করতেছি, কিন্তু
ন্যায্য মূল্য পাইতেছি না। কৃষকের সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। কোনো স্পেসিফিক কোনো ট্রাকের যায় তাদের বা অনেকগুলো ট্রাক যদি একসাথে যায় সেক্ষেত্রে সেগুলোর নাম্বার যদি আমাদেরকে দেওয়া হয় আমরা প্রত্যেকটা জেলার সাথে যোগাযোগ করে আমরা এই কানেক্টিভিটিটা করে দেবো যাতে তারা নির্বিঘ্নে যেতে পারে। কৃষি বিভাগ জানিয়েছে রংপুর অঞ্চলে খরিফ মৌসুমে 28,980 হেক্টর জমিতে শাকসবজির উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 29,010 হেক্টর জমিতে। চলতি মৌসুমে আমন রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,20,275 হেক্টর জমিতে। চলমান পরিস্থিতির সংকট কাটিয়ে রংপুর অঞ্চল থেকে কৃষিপণ্য বাজারজাত করতে সরকারের সহযোগিতা চেয়েছেন কৃষক। সেই সাথে ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক সরবরাহের তাগিদও দিয়েছেন তারা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নোয়াখালীতে প্রস্তাবিত শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউটের জমি দখলের অভিযোগ উঠেছে। সাইনবোর্ড থাকলেও 150 একর জমিতে মাছের ঘের নির্মাণে তোড়জোড় শুরু করেছে স্থানীয় 2 জনপ্রতিনিধি। দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কর্তৃপক্ষের। আলাউদ্দিন শিবলুর তথ্য ও ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। সমুদ্র গবেষণার জন্য 2014 সালে সরকারের কাছে 400 একর খাস জমি বরাদ্দ চায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পর্যবেক্ষণ শেষে সুবর্ণচরের চর লক্ষ্মী, উড়ির চর ও চর নোমানের 150 একর জমি বরাদ্দের কার্যক্রম প্রক্রিয়াধীন, কিন্তু এরই মধ্যে তা দখলেরও অপচেষ্টায় প্রভাবশালীরা। সব মারি ছুটি কাটি সব শেষ, বুঝলেন? এখন আমরা উচ্ছেদ করে দিয়েছি, আমরা কোনো রকম এখন বের খুলে জায়গায় দেখো আলু থাকতেছি, আমাদের কোনো ফসল কিছু নেই। নদী ভাঙ্গি আমরা দুঃখ কষ্ট করিতে আমরা এই জায়গা তাইছি, আমরা আঙ্গ জমি আমরা চাই কোন রকমের চাষবাস করি, কাচ্চা বাচ্চারা বাঁচাই, এখন আঙ্গ সেইটা হলো যেতেছি। এখানে শশা গাছ চাষ করছি, আরো বিভিন্ন চাষ করছি, মেশিকানি ব্যাগ উল্টাই মাটি নিচে ঢুকালাইছে। অভিযোগ অস্বীকার করে নিজস্ব সম্পত্তি বলে দাবি অভিযুক্তদের। সাধারণ সাহেব আমাকে এটা পাওয়ার দিয়ে আমরা ধরে নিয়ে গেল যে আপনি আমার জমিটা একটু তদারকি করেন, কিন্তু যা ইনকাম হয় অর্ধেক আমার দিকে অর্ধেক গুনে নিয়ে যায়। এই প্রজেক্টের ম্যাক্সিমাম জমি হচ্ছে আমাদের লোকজনের, এটা হচ্ছে ওই যে বনদস্যুরা যে সময় বন উজাড় করছে আমাদের লোকজন এখানে বসত আছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালু রাখবে কর্তৃপক্ষ। এই জমিতে যাতে অবৈধ দখলদারের হাতে না আছে আমরা সার্বক্ষণিকভাবে আমরা প্রশাসন আমরা কাজ করছি। জনগণকে বাদ দিয়ে এই দেশের বঙ্গবন্ধুর কথা, জনগণকে বাদ দিয়ে মুখ দিয়ে যারা বলে এই করব সেই করব, এরা মানুষ না, সোজা কথা। সমুদ্র সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতে গবেষণা প্রতিষ্ঠান নির্মাণে সর্বোচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।